এবার আমরা কেমিস্ট্রি দেখব, কিন্তু কেমিস্ট্রির সাজেশনটা এবার আমরা টেকনিক্যালের আলোকে দেবো। একটু আগে আমি কিন্তু হকের আলোকে ফেসবুক পেজে কিন্তু সাজেশনটা দিয়ে দিয়েছি, তোমরা ওটাও দেখতে পারো। এবং সাথে তোমরা আরও যদি ভালো কমেন্ট পেতে চাও তাহলে তোমাদের অবশ্যই টেকনিক্যালটা দেখতে হবে। সো টেকনিক্যালে আমরা প্রথম অধ্যায়ে যাব। প্রথম অধ্যায় থেকে আমাদের অল্প কিছু করতে হবে। সো নাম্বার 1, 1 নম্বর থেকে শুরু করবা। সরি, আমার পেনটা এখন লিখতেছি না, যাই হোক পেন ইন্তেকাল করছে। সো আমি জাস্ট মুখে মুখে বলতেছি, তোমরা একটু পড়ে নিবা। ওকে, 1 নম্বর থেকে শুরু করবা। 1 নম্বর থেকে শুরু করে যদি পারো, সম্ভব হয় এই বিশ্বের সবগুলোই পড়ার, তাহলে ইনশাআল্লাহ তোমাকে কমন আটকাইতে পারবে না। আর এগুলো দেখো ক্লাস 9-10-এর পড়া কিন্তু। তো আমি যদি তোমাদের সবগুলোই দিই তাহলে আশা করি মনে হয় না যে তোমাদের পড়তে অসুবিধা হবে, কারণ এগুলোকে যেহেতু ক্লাস 9-10-এও পড়া আছে আমাদের সবারই। আশা করি ভাইয়ারা তোমাদের কাছে উত্তরগুলোও ক্লিয়ার। তাহলে আমি অন্য পেজে গেলাম। হ্যাঁ, এবার এই পেজ থেকে আমাদের পড়তে হবে। আচ্ছা, এই পেজ থেকে তেমন কিছু পড়ার প্রয়োজনই নেই, যা দিয়েছি এর মাঝে থেকে আসবে। ওকে, তো এরপর আমরা এখান থেকে নিতে পারি পলির বর্জন নীতি। এখানে যেটা দেখতেছো পলির বর্জন নীতি পড়তে হবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। ওকে, 1, 2, 3 এই তিনটের মাঝে থেকে একটা ইনশাল্লাহ কমন আসবে। ঠিক আছে, 1 নম্বর আমি অ্যান্সারগুলো দেখাই দিই তোমাদের, যদিও বা তোমাদের হক বইয়েও আছে এই অ্যান্সারগুলো। ঠিক আছে, এখানে ভয় পাওয়ার কিছু নেই, বেশি দেরি করব না, এইদিকে আসবো। সো এইদিকে 4 নম্বরটা পড়বা, অণু এবং পরমাণুর মাঝে পার্থক্য কী। আর এদিকে তেমন কিছু পড়তে হবে না, এনাফ। রচনামূলক আসতেও পারে, নাও আসতে পারে, এই অধ্যায় থেকে কোনো গ্যারান্টি নেই। যদি রচনামূলক আসে তাহলে এই যে পরমাণু যেগুলো দেখতেছো 3টি পরমাণু কী কী, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো আসবে, অথবা এই কোয়ান্টাম সংখ্যা কী এবং কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ কী। সো আমি আজকে আলোচনা করব তোমাদের লাইভে কোয়ান্টাম সংখ্যা এবং কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ। সো লাইভ ক্লাসটি অবশ্যই করবা। 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায় বেশ ভালো কি একটা অধ্যায়। এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, রচনামূলক প্রশ্ন থাকবে না। ঠিক আছে ভাইয়েরা, তো আমরা এখান থেকে দেখব। এখানে যে প্রথম পেজের যতগুলো আছে সবগুলোই সুন্দর করে পাই টু পাই করতে হবে। সবগুলো কী করতে হবে, আমি অ্যান্সারগুলো দেখাই দিচ্ছি, পুরোটাই পাই টু পাই। নেক্সটে এই অধ্যায়ের যে এর পরের পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে এগুলো পাই টু পাই করলে ভালো হয়। ঠিক আছে, যদি করতে পারো তাহলে অনেক ভালো হয়, মানে তোমাদেরকে তাহলে আটকানো যাবে না। যাই দেখ না কেন, যেমন এই যে পটাশিয়াম ডাইক্রোমেটের যে গাঠনিক সংকেতটা আছে এটা কিন্তু খুবই আসে। সো আমি যেটা দিলাম, অর্থাৎ প্রথম পেজ এবং এই যে দ্বিতীয় পেজ, প্রথম পেজ আর হচ্ছে এই দ্বিতীয় পেজ, এই দ্বিতীয় পেজের প্রশ্নগুলো সবগুলোই সমাধান করবা, তাহলে আর তেমন কিছু পড়তে হবে না। তবে এখান থেকে আরেকটা পড়তে পারো, এই যে 20 নম্বরটা বেশ ভালোই বোর্ডে আসছে অনেকবার, এটা দিতে পারে। ওকে, কেন্দ্রীয় যোজনী। ওকে, এটাও আমি লাইভে শেখাবো যে কেন্দ্রীয় যোজনীটা আসলে কি। এরপর আমরা এইদিকে পড়ি, এই দিক থেকে আমরা সংক্ষিপ্তের জন্য যোজতার ইলেকট্রন মতামত কি এটা পড়বো। এবং 2 নম্বরটা মজার বিষয় হচ্ছে 2021 সালে এটা রচনায় আসছিল, জানো 2021 সালে এটা রচনায় আসছিল, কিন্তু তোমাদের হক বই এটা খুঁজেই পাবা না। সেই জন্য আমি তোমাদেরকে অ্যান্সারটাও দেখাই দিচ্ছি। ওকে, হক বই এটা কিন্তু খুঁজে পাবা না। ওকে, 2 নম্বরের অ্যান্সারটা হক বই খুঁজে পাবা না। তোমরা এখান থেকে একটু স্ক্রিনশট দিয়ে অ্যান্সারটা লিখে নিও খাতায়, কারণ এই প্রশ্নটা 2021 সালে রচনা ছিল। সো ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন 2 নম্বর। আর তেমন কিছু পড়ার মতো এইদিকে নাই, 3 নম্বরটা পড়তে হবে না। এই দিক থেকে শুধুমাত্র এই স্থূল সংকেত আর হচ্ছে তোমাদের আণবিক সংকেত যেটা আছে, এটা যে পার্থক্যটা আছে, হ্যাঁ এটা তোমাদের বইও আছে, আমি সেই জন্য অ্যান্সারটা দেখাচ্ছি না। তোমাদের হক বই থেকে তোমরা স্থূল সংকেত আর আণবিক সংকেতের পার্থক্যটা পড়ে নেবা, আর পড়তে হবে না। আর পড়ার মতো তেমন কিছু আমি দেখতেছি না এখানে। সো আর একটা জিনিস পড়তে পারো, সেটা হলো যৌগমূলক কাকে বলে। হ্যাঁ, যৌগমূলক কাকে বলে, ধনাত্মক যৌগমূলক আর ঋণাত্মক যৌগমূলকের সংকেত লিখতে পারো। হ্যাঁ, এটা আসতে পারে যৌগমূলক, আর তেমন কিছু নেই। তৃতীয় অধ্যায় থেকে একটি রচনামূলক কমন পাবা। রচনামূলকটা আমি বলেই দিচ্ছি, সেটা হলো পিভি ইকুয়াল এনআরটি। এই রচনামূলকটা সুন্দর আপনারা কমন পাবেন, পিভি ইকুয়াল এনআরটি। আপনাদের হক বইয়ে সুন্দর করে সমাধানটা দেওয়া আছে, তো ওই সমাধানটা পুরোপুরি আপনারা মুখস্থ করে যাবেন পিভি ইকুয়াল এনআরটির, তাহলে ইনশাল্লাহ আপনার পরীক্ষাটা কমন পাবেন। এরপর অতি সংক্ষিপ্ত আমরা এখান থেকে যে প্রথম যে পেজে 6টা প্রশ্ন আছে, এই 6টা প্রশ্ন সবগুলো পড়বা, একটা কমন পাবা। অ্যান্সারগুলো আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই, আস্তে আস্তে করে এদিকে যাচ্ছি। ক্লিয়ার, গুড। এরপর আমরা সংক্ষিপ্তের জন্য পড়তে পারি 1 নম্বরটা শুধু পড়বো। ঠিক আছে, সংক্ষিপ্তের জন্য শুধু 1 নম্বরটা। প্রমাণ তাপমাত্রা ও চাপ বলতে কী বোঝায়, প্রমাণ তাপমাত্রা ও চাপ বলতে কী বুঝি আমরা। রচনামূলক তো বললাম একটা আসবে, আর হচ্ছে ম্যাথ যেটা তোমাদের এই যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো করবা। আর ম্যাথ আসতেও পারে নাও আসতে পারে, এটার কোনো গ্যারান্টি নেই, বুঝছো।
ম্যাথের আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না, কেন আসতেও পারে নাও আসতে পারে, সমস্যা নেই এটাতে। যদি ম্যাথ আসে তাহলে এরকম টাইপের ম্যাথ আসবে। আর আজকে তো একটা ম্যাথ করাবোই লাইভে, সো লাইভ ক্লাসটিতে অবশ্যই থাকতে হবে। লাইভ ক্লাসটা অবশ্যই ভাইয়ারা ফেসবুক পেজে হবে, কিন্তু এটা কিন্তু ইউটিউবে হবে না। সো পেজে যারা এখনও যাওনি, কারিগরি পাঠশালা পেজে যাও তোমরা, ফেসবুক থেকে পেজে, হ্যাঁ কারিগরি পাঠশালা পেজটা লগ ইন কী বলে সার্চ করো, তাহলে তোমরা পেয়ে যাওয়া পেজটা। চতুর্থ অধ্যায় থেকে আমরা সিগমা বন্ধন পাই বন্ধনটা অবশ্যই ভালো করে পড়বো। অর্থাৎ মোট কথা হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত আমাদের সবগুলো পড়তে হবে। 1 থেকে 4 পর্যন্ত প্রশ্নগুলো পড়তে হবে। অ্যান্সারগুলো দেখাই দিচ্ছি। গুড। নেক্সট হচ্ছে আমাদের সিগমা বন্ধন পাই বন্ধন বলতে কী বোঝায়, এটার যে ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যাটা আপনারা পড়বেন। এই যে চিত্রগুলো আছে এটা আপনাদের বইও আছে, সিগমা বন্ধন পাই বন্ধন, সো আমি অ্যান্সারটা দেখাচ্ছি না। সিগমা বন্ধন এবং পাই বন্ধনের মাঝে আপনারা পার্থক্যটা পড়তে পারেন। পার্থক্যটা পড়লে হবে কি, একসাথে সবগুলোই হয়ে যাবে, মানে সিগমা বন্ধন পাই বন্ধন কাকে বলে এটাও হয়ে যাচ্ছে। তাহলে এই যে সিগমা বন্ধনটা দুর্বল নাকি শক্তিশালী, নাকি পাই বন্ধন দুর্বল না শক্তিশালী, এটা জানা হয়ে যাচ্ছে। এরকম 2-1টা পয়েন্ট মুখস্থ করলেই হয়ে গেল। 5 নম্বর অধ্যায় অম্লক হার, এখান থেকে মোটামুটি ভালো প্রশ্ন আসবে। সো আমরা দেখে নিই। প্রথম পেজের যে আপনাদের প্রশ্নগুলো আছে অতি সংক্ষিপ্ত, মোটামুটি 1 থেকে সবগুলো পড়লে আসলে খুব ভালো হয়, খুবই ভালো হয় সবগুলো যদি পড়তে পারো, ঠিক আছে। 1 থেকে শুরু করে 12 পর্যন্ত সবগুলো পড়লে খুবই ভালো হয় তোমাদের জন্য। তাহলে কি হবে, যদি উল্টাপাল্টা প্রশ্নও দেয় তাও তোমরা অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই কয়েকটার মাঝে থেকে থাকবে, আমি অ্যান্সারগুলো সবগুলো দেখাই দিচ্ছি তোমাদের। ওকে, ক্লিয়ার। এরপর হচ্ছে তোমাদের এদিকে যেতে হবে। হ্যাঁ, এইটা প্রশ্ন তো 100% গ্যারান্টি, কালকে কোশ্চেন খুলে এটা পাবাই। সমস্ত খারই খারক, কিন্তু সমস্ত খার কি নয়, খারক খার নয়। ওকে, এই প্রশ্নটা ভালো করে পড়বা, এটা কালকে পাবা। ওকে, সংক্ষিপ্ত 3 মার্কের জন্য। আর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে না। আমরা চলে যাই রচনামূলক প্রশ্ন। রচনামূলকে লবণ কাকে বলে, লবণের শ্রেণীবিভাগ, এইটা আসতে পারে। লবণ কাকে বলে এবং লবণের শ্রেণীবিভাগ আসতে পারে, হ্যাঁ, এটার কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টিযুক্ত ম্যাথ একটু পরে আসতেছে, দেখি 6 নম্বর অধ্যায়ে গ্যারান্টিযুক্ত একটা রচনামূলক পাবা, যেটা আমি গ্যারান্টি দিয়ে বলবো যে ওটা আসবে। সেটা হলো বাফার দ্রবণ, রাইট? আশা করি তোমরা বাফার দ্রবণটা পড়ছিলাম, মনে আছে তোমাদের, হয়তো অনেকের ক্লাসে পড়াইছিল বাফার দ্রবণ। যদি না করে তো আমি বাফার দ্রবণটা ক্লাস লাইভে করাবো। যাই হোক, সো আমাদের অতি সংক্ষিপ্ত পড়তে হবে এই যে প্রথম প্রশ্নগুলো, ঠিক আছে। সবগুলো পড়তে হবে না, আমাদের এখান থেকে মোটামুটি বেছে নিয়ে পড়তে হবে। এখান থেকে আমরা কত দূর, এই 5 নম্বর পর্যন্ত পড়লে হবে। 5 নম্বর পর্যন্ত পড়লেই হয়ে গেল। এই 5 নম্বর প্রশ্নগুলো তোমাদের বইও আছে, অন্যান্য বইও। যাই হোক, পিএইচের গুরুত্ব, এই যে পিএইচের গুরুত্ব যেটা দেখতেছো, এইটা হচ্ছে তোমাদের অতি সংক্ষিপ্ত আসে। যদি রচনায় আসে তাহলে তো আরও ভালো, তাহলে তোমরা অতি সংক্ষিপ্ত পড়া হইলো, রচনা পড়া হইলো। আমি একটু পয়েন্টগুলো তোমাদের দেখাই দিই, কী কী পয়েন্ট দিচ্ছে। এখানে কিন্তু হক বইয়ের চেয়ে অনেক বেশি পয়েন্ট দিয়েছে পিএইচের ক্ষেত্রে। যাই হোক, এখানেও ওই একই বিষয়, ঠিক আছে। ওয়েল, এরপর যেটা বলছিলাম বাফার দ্রবণ কাকে বলে এবং বাফার দ্রবণের যে ক্রিয়া কৌশল। তোমরা যদি কেউ বলো যে ভাই আমি পারি না, এতটুকু মুখস্থ করে যাবা, এতটুকু মুখস্থ করে দিয়ে লিখে দিবা, তাও কিন্তু তুমি মার্ক পাবা। ওকে, এটা যদিও বা সংক্ষিপ্তের জন্য, কিন্তু রচনামূলকের জন্য একটু বড় করে লিখতে হয়। যাদের জন্য মানে যারা পড়েনি একেবারে তাদের জন্য আর কি এতটুকু দিলাম, এতটুকু পড়লে রচনামূলকের কাজে লাগবে। এবার চলে আসো এই যে রচনামূলক বাফার দ্রবণের এবং বাফার দ্রবণের ক্রিয়া কৌশল পড়তে হবে। এটা 7ম অধ্যায়, দেখি 7ম অধ্যায় কী আছে, প্রভাবক। গুড। সো প্রভাবকের এই প্রথম থেকে শুরু করে 6 পর্যন্ত পড়বা, 1 থেকে শুরু করে 6। অ্যান্সারগুলো তোমাদের বইও আছে, তাও দেখাই দিলাম, দেখো। ওয়েল, এইটা আসবে তোমাদের, এই প্রশ্নটা আসবে, ঠিক আছে। সংক্ষিপ্তে শিল্পক্ষেত্রে প্রভাবকের 4টি গুরুত্বপূর্ণ ব্যবহার, হ্যাঁ এটা আসবে। 4টাও আসতে পারে, অথবা এখানে লিখে দিবে কি জানো, শুধু লিখে দিবে যে শিল্পক্ষেত্রে প্রভাবকের ব্যবহার লেখো, ঠিক আছে। এখান থেকে তোমাদের এই 4টা ব্যবহার করতে হবে। 4টা ব্যবহার 2021 সালে আসছিল, 2020 সালেও আসছিল, এবার 22 সালেও চলে আসবে। হ্যাঁ 22 সাল বলতেছি কারণ হচ্ছে তোমার পরীক্ষা 2023 সাল, বা লিখতে হবে কোন সাল, 22 সাল। 2 নম্বরটা পড়তে হবে, পলিমাকরণ 2 নম্বরটা পড়বা, 2 নম্বরটা অ্যান্সার এতটুকুই, ঠিক আছে, এতটুকুই অ্যান্সার। আর এই দিক থেকে 3 নাম্বার এগুলো পড়ানোর কোনো মনে হয় না প্রয়োজন আছে। তাও তোমরা এই যে এইটা যেটা বললাম যে রচনায় আসছিল, এই যে 4 নম্বরটা, ঠিক আছে। একটু আগে যেটা দাগাই দিলাম তোমাদের 2য় অধ্যায় মনে দাগাই দিচ্ছি, এটা 2য় না মনে হয়, এটা 3য় অধ্যায় দাগাই দিয়েছিলাম। আচ্ছা যাই হোক, আমার এটা মনে নেই, বাট এইটা রচনায় ছিল কিন্তু, সো এইটা পড়ে যাবো, ঠিক আছে। এটা রচনায় আসতে পারে। এবার আমার রচনামূলকে আমরা দেখব প্রভাবক কী আর প্রভাবকের শ্রেণীবিভাগ, এইটা পড়ে যাবা। 8ম অধ্যায় জারণ বিয়োজন। হ্যাঁ, জারণ বিয়োজন থেকে তো এগুলো প্রশ্ন কমন থাকে, সেটা হচ্ছে যে এই যে এগুলো জারণ সংখ্যা নির্ণয় করো। যারা নির্ণয় করতে পারো না তাদেরকে এগুলো ক্লাস আমি লাইভে নিয়ে আসবো, তো এগুলো সবগুলোই নির্ণয় করা শেখাবো। লাইভ ক্লাসটি অবশ্যই থাকবা পেজে, ফেসবুক পেজে। ওকে, 1 নম্বরটা পড়বা। আর
এই 4 পর্যন্ত বললে হবে, 1 থেকে 4, 1 থেকে 4, ঠিক আছে। আমি সংখ্যাগুলো দেখাই দিই, ঠিক আছে। আর এই দিক থেকে 10 নম্বরটা দেখো, একটা টেরা মার্কা প্রশ্ন, এই টেরা মার্কা প্রশ্নটাও পড়তে হবে, যদি এলা দিয়ে দেয়, তাই না, তখন আবার বিপদ। এই যে 10 নম্বরটা। এবার আসো এদিকে সংক্ষিপ্ত দাগাই দিলাম না, সংক্ষিপ্ত দেখি, সংক্ষিপ্ত এখান থেকে 1 নম্বরটা পড়বা তাহলে হবে, 1 নম্বরটা পড়বা তাহলে হবে। আর সংক্ষিপ্ত এগুলো মাঝে মাঝে দিয়ে দেয়, যেগুলো একটু আগে বললাম যে জারণ সংখ্যা নির্ণয় করো। সো আমি ক্লাসে লাইভে তোমাদের শিখাই দেবো জারণ সংখ্যা কী করে নির্ণয় করতে হয়, যারা পারো না। একেবারে ইজি ম্যাথ, এগুলো করলে 3 মার্ক পেয়ে যাবা। আর এটা তো বললাম জারণ বিজরণ বিক্রিয়া কাকে বলে, এটা তোমাদের বই আছে, পড়ে নেবা। আর অবশ্যই জারণ বিজরণ যুগ্মপদ, এটা তোমাদের ক্লাস 9-10ও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, এখনও এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কালকে কমন থাকবে ইনশাল্লাহ। 9ম অধ্যায় পানি থেকেও রচনামূলক একটা কমন আসে, সেটা হলো যে তোমাদের পারমুটেড প্রণালী। তো ওইটা আমি একটু পর যাচ্ছি, তো আমরা তার আগে অতি সংক্ষিপ্তগুলো দেখে নিই। অতি সংক্ষিপ্ত এখান থেকে আমাদের বেশি পড়তে হবে না, এখান থেকে শুরু করে 7 পর্যন্ত পড়বা, ঠিক আছে। কারণ কি, একটা মজার কথা বলি, তুমি যদি পারমুটেড প্রণালীর রচনাটা পড়ো না, তাহলে তুমি এগুলো সবগুলোই কমন পাবা, কারণ রচনামূলকে সবগুলো এগুলো লেখা আছে, যেগুলো তুমি দেখতেছো, যে পানি ক্ষরতা কাকে বলে, হ্যাঁ, স্থায়ী ক্ষরতা কী, অস্থায়ী ক্ষরতা কী, তারপরে হচ্ছে এই যে জিওলাইট কী, জিওলাইটটাই মূলত পারমুটেড নামে পরিচিত, বুঝছো। যদি কখনো লেখে যে জিওলাইটের বর্ণনা দাও, তার মানে বুঝে নেবে যে ওটা হচ্ছে মূলত পারমুটেড প্রণালীর বর্ণনা। সো অ্যান্সারগুলো ঠিক আছে কি দেখা। ওয়েল, এরপরে আমরা রচনায় যাব, তার আগে সংক্ষিপ্তের বেশ কয়েকটা দাগাই নেই। সংক্ষিপ্তের 2টা প্রশ্ন আছে, 2টার মাঝে একটা 100% আসবে। একটা হলো 1 নম্বর, আরেকটা হচ্ছে 2 নম্বর। খড়পানি মৃত পানির মাঝে পার্থক্য, আর একটা হচ্ছে এইদিকে খড়পানি সুবিধা অসুবিধাগুলো কী কী, ঠিক আছে। সো এরপর আমি রচনায় তোমাদের চলে যাই। রচনায় হচ্ছে বলে দিলাম যে পারমুটেড প্রণালীর বর্ণনাটা, এটা তোমাদের বই আছে, এই বর্ণনাটা পুরোটাই মুখস্থ করতে হবে। দেখছো কতবার আসছে। তো এইবার পরীক্ষা আমাদের সময়ে, মানে 21 সালে পরীক্ষা আসে নাই, তোমাদের এইবার 22 সালের পরীক্ষা কিন্তু এটা আসবে। 22 সাল দেখে ফির ভয় খেয়ে না, 22 সাল মানে কিন্তু 23 সালের মানে পরীক্ষা হচ্ছে, বাট লিখতে হয় কি 22 সাল। 10 অধ্যায় থেকে একটা রচনামূলক কমন থাকে, বাট রচনামূলকটা এক্স্যাক্টলি এই বইয়ে নেই, তোমাদের 2016 সালের প্রবিধানের বইয়ে ওই রচনামূলকটা আছে, বাট এই বইয়ে তুমি রচনামূলকগুলো খুঁজে পাবা না। এই দিকের অধ্যায়গুলো থেকে আমি কোনো রকমের সাজেশন দেবো না, জৈব রসায়ন বা এগুলো থেকে কোনো রকমের সাজেশন দিচ্ছি না। ওই সাজেশনটা তোমরা হচ্ছে কি বলে হক বই থেকে দেখে নিবে, অর্থাৎ আমি যে সাজেশনটা আরেকটা সাজেশন দিয়েছি তোমাদের ফেসবুক পেজে, সেই সাজেশনটা থেকে তোমরা এই সাজেশনগুলো কালেক্ট করবে, যে 11 অধ্যায় 12 অধ্যায় কী আছে, কারণ এগুলো থেকে তেমন একটা বেশি প্রশ্ন আসবে না, সর্বোচ্চ আসলে মোটামুটি সব নিয়ে যদি ধরি সর্বোচ্চ 30 মার্কের এখান থেকে কমন পাবো আর কি, এই হলো বিষয়। তার মধ্যে থেকে মনে করো এই যে জৈব যৌগ কাকে বলে, হ্যাঁ, এই যে প্রশ্নগুলো আছে এগুলো পড়বা, ঠিক আছে। 11 অধ্যায় থেকে শুরু করবা, তাও একটু দাগাই দিই নাকি। 11 অধ্যায়ের 1 থেকে 5 পর্যন্ত এবং 6 পর্যন্ত কার্যকরীমূলক, 1 থেকে 6 পর্যন্ত এই 6টা প্রশ্ন পড়বা, এই 6টার মাঝে একটা কমন পাবা 11 নম্বর অধ্যায়। ওই দেখাই দিই, নাহলে পরে খোঁজাখুঁজি ভাইয়া এত ভালো লাগে না, একেবারে দিয়ে দেন। রচনামূলকের জন্য যা পড়বা সংক্ষিপ্তের জন্যই তাই পড়বা। সেটা কি ভাইয়া, সেটা হলো যে জৈব যৌগ এবং অজৈব যৌগের মাঝে 6টি পার্থক্য, সুন্দর করে এটা তোমাদের বইও আছে, হক বইও আছে, ঠিক আছে। তাও তোমাদের আমি অ্যান্সারগুলো দেখাই দিচ্ছি, যদি অ্যান্সার খুঁজে না পাই এখান থেকে স্ক্রিনশট দিয়ে পড়ে নিবা। 6টা পার্থক্য দেখছো, মেলা গেলে পার্থক্য দিয়ে দিছে, তো এখান থেকে 6টা পার্থক্য বা ইয়ার জন্য কী বলে তোমার সংক্ষিপ্তের জন্য, আর রচনামূলকের জন্য মিনিমাম এরকম বড় করে পার্থক্যগুলো দিয়ে দেবা। 12 অধ্যায়ে হাইড্রোকার্বন কাকে বলে এটা শুধু পড়ে যাবা, সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে, অসম্পৃক্ত কাকে বলে, এগুলো ক্লাস 9-10 সবগুলো কিন্তু পড়া আমরা জানি। কিন্তু হাইড্রোকার্বন কাকে বলে, কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে যে যৌগ গঠিত হয় তাকে মূলত হাইড্রোকার্বন বলা হয়। সম্পৃক্ত হাইড্রোকার্বন কি, এগুলো কিন্তু আমাদের সবগুলো কিন্তু ক্লাস 9-10 পড়া, ওকে। তো তোমরা এগুলো পড়ে নিবা কাইন্ডলি। তারপর মিথেনের ব্যবহার লেখো, এটা পড়বা। ইথেনের ব্যবহার এটা পড়তে পারো, তারপর হাইড্রোকার্বনের ব্যবহার এগুলো পড়তে পারো। আর রচনামূলকের জন্য হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ, এই 1 নম্বরটা পড়বা। 13 অধ্যায় অ্যালকোহল কাকে বলে এটা পড়বা শুধু, আর বেশি কিছু পড়তে হবে না। আর এদিকে বেশি কিছু পড়ার মতো তেমন কিছু নেই, শুধুমাত্র রচনামূলকের জন্য অ্যালকোহলের শ্রেণীবিভাগ পড়তে হবে। অ্যারোমেটিক যৌগের মধ্যে শুধু অ্যারোমেটিক যৌগ কাকে বলে এই সংজ্ঞাটা পড়ে নিবা। আর এই দিক থেকে কিছু পড়তে হবে না। 15 অধ্যায় খাদ্য সংরক্ষণের একটা অধ্যায়, এই অধ্যায় থেকেই খাদ্য সংরক্ষণ বা খাদ্য নিরাপত্তা বলতে কী বোঝায়, কৌটাজাতকরণ কী, এই সংজ্ঞাগুলো পড়তে হবে। সংজ্ঞাগুলো খুব ভালো করে দেখাই দিচ্ছি, তোমাদের বই আছে কিনা আমি জানি না, তবে এখানে যে 5টা সংজ্ঞা আছে এই 5টা সংজ্ঞার মাঝে আশা করি একটা সংজ্ঞা কমন পাবা কালকে, আর যদি না পাও তাহলে তো তোমাদের দুর্ভাগ্য। মনে হয় না যে কমন পাবা না, মানে কমন পাবা ইনশাল্লাহ। যাই হোক, রচনামূলকের জন্য কোনটা দেই, যেহেতু দেখো এগুলো কখনো বোর্ডে আসে নাই, ঠিক আছে, সেজন্য একটু বলাটা টাফ। তোমরা তাও এই যে 1 নম্বর আর 2 নম্বরটা একটু টাচ দিয়ে যাবা, টাচ দিয়ে মানে কি একটু দেখে যাবা,
যদি কখনো ঠেকা সারা পড়ো মানে 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 বিষয়টা হচ্ছে কি যে যদি কোনো কিছু কমন না পড়ে তখন কিন্তু এগুলো বানায় বানায় লেখা যাবে, যে তুমি একটু পড়ছো যে আম এবং আনারস কী করে প্রোটোজাত করা হয়, এগুলো খালি জাস্ট রিডিং পড়ে যাবা। ওকে, তো এই ছিল মোটামুটি ফিজিক্সের কেমিস্ট্রির সাজেশন, যেটা টেকনিক্যাল আলোকে দিলাম। আর ফিজিক্সের সাজেশন আমি প্রথম থেকে টেকনিক্যাল আলোকেই দিয়েছি, যার কারণে কিন্তু নতুন করে ফিজিক্সের সাজেশন দিচ্ছি না। ওকে, সো ফিজিক্সের সাজেশন পেজে আছে, ওখান থেকে দেখে নিলে হবে।